অন্তরে অন্তর প্রকাশের দিন। সেদিন কি কালিক পরিবর্তন হলেও স্মৃতির পাতায় রক্ষিত থাকবে আমৃত্যু অবধি? মেহনুর চোখ বন্ধ করে রেলিংয়ের দিকে মুখ করেছিল। আশপাশের কোনো পরিস্থিতি সম্পর্কে জানতে পারল না, বুঝতে পারল না, টেরও পেল না। মাতিম একটু আগে বাসায় ফিরেছে। মেহনুর বড় একটা নিঃশ্বাস ছেড়ে চোখ খুলে তাকালো। তখনই ওর মনে হলো কাল 22 তারিখ। তারিখটার কথা মনে পড়ার পর যেই মনটা এতক্ষণ ভালো লাগা আচ্ছন্ন ছিল, সেই মনটা এখন অদ্ভুতভাবে কুঁকড়ে যাচ্ছে। কেন যাচ্ছে জানা নেই, শুধু মনে হচ্ছিল রাতের অন্ধকারে যখন শক্ত অবলম্বন খুঁজবে, তখন সেই অন্ধকারে কাউকে খুঁজে পাবে না। মন খারাপ? কথা, কণ্ঠ, সুর শুনে চমকে উঠল মেহনুর। অমনি রেলিং থেকে দৃষ্টি সরিয়ে পিছু ফিরে তাকালো। পকেটে 2 হাত গুজে উত্তরের জন্য তাকিয়ে আছে মাহাতিম। গায়ে নেভি ব্লু রঙের টি শার্ট পরা, বুকের কাছে ইংরেজি বর্ণে সাদা কালিতে লেখা গুচি। মেহনুর লেখাটা থেকে চোখ সরিয়ে সরল গলায় আপনি বলল, কখন এসেছেন? আপনাকে যে আসতে দেখিনি। মাহাতিম ঠোঁটে হাসি এনে মেহনুরের কাছে গিয়ে দাঁড়ালো। রাতের আধারে ছেয়ে যাওয়া আকাশে দৃষ্টি রেখে বলল, যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে সবার আসা যাওয়া দেখতে পাওয়ার কথা, অথচ তুমি আমায় দেখোনি। মাহাতিমের কথা শুনে বিমূঢ় হয়ে গেল মেহনুর। এটা সত্য যে ছাদ থেকে নিচের সবকিছু দেখা যায়, কিন্তু এটাও সত্য যে মাহাতিমকে নিয়ে বিভর ছিল সে। মাহাতিম তখন উত্তরের অপেক্ষা না করে পকেট থেকে ডান হাতটা বের করলো। সেটা রেলিংয়ের উপর রেখে মেহনুরের দিকে এগিয়ে দিল। মেহনুর মুখ থেকে দৃষ্টি নামিয়ে রেলিংয়ের দিকে তাকাতেই কপাল কুঁচকে ফেলল। মেহনুরের কৌতূহলী মুখটা দেখে ওর দিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার রুমের চাবি এটা তোমার কাছে রেখে দিও। কাল তো চলে যাচ্ছে, সম্ভবত 6 মাসের ভেতরে ফিরবো না। যদি ইচ্ছে হয় রুমে যেও, নয়তো তালাবন্ধি করে দিও। কথাগুলো শেষ করে চলে গেল মাহাতিম। পিছু ফিরে তাকিয়েও দেখল না। তার কথাগুলো শোনার পর আর স্বাভাবিক থাকতে পারল না মেহনুর। যে চাহনি দিয়ে চাবির দিকে তাকিয়েছিল, সেই চাহনি ঝাপসা হয়ে অশ্রু ঝরছে। মেহনুর শব্দ আটকানোর জন্য ঠোঁট কামড়ে ফেলল। চোখের করুণ অবস্থা ঢাকার জন্য আঁচলটা 2 চোখে চেপে ধরল। আঁচলটা আর শুকনো রইল না। মাহাতিম ভোরের জন্য মাত্র লাগেজ ধরেছে। তখনই রুমে হাঁপাতে হাঁপাতে প্রবেশ করলো মাহদি। এক দৌড়ে রুমে ঢুকে মাহতিমের হাতটা টাইট করে ধরল। হাঁপানোর সুরেই টানতে টানতে বলল, তুমি আমার বউকে কি বলেছো? ওকে তাড়াতাড়ি থামো ভাইয়া, মা দেখতে পেলে খুব ঝামেলা করবে। তুমি প্লিজ তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি চলো, দেরি করো না ভাইয়া, মা জানলে প্রচুর কাহিনী করবে। মাহাতিম তখন কিছুই বুঝতে পারল না। এমন একটা পরিস্থিতিতে পড়ল, তখন মাদিকে জেরা করার মতো সুযোগ পেল না। যে লাগেজটা মনোযোগের সাথে রেডি করছিল, সেটা ওভাবেই ফেলে রেখে ছাদের দিকে দৌড় লাগালো। পিছু পিছু দৌড় লাগালো মাহদিও, কিন্তু সে ছাদে আর ঢুকলো না। চুপচাপ হাসি দিয়ে ছাদের দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিল। হাত দুটো ময়লা ঝাড়ার মতো ঝেড়ে 3/4 প্যান্টের 2 পকেটে হাত গুজে দিল। ঠোঁটটা গোল করে বেসুরো ধ্বনিতে শীষ বাজাতে বাজাতে নিচে নামতে লাগলো। মাহদির চালাকিটা ধরতে পারল না মাহতিম। ছাদের দরজা দিয়ে ঢোকার পর মাহদি যে ছাদের দরজা লাগিয়ে পেছন থেকে পালিয়ে গিয়েছে, সেটাও বুঝল না। মাহতিমের উথাল পাথাল মন শুধু মেহনুরকে নিয়েই চিন্তিত ছিল। আশপাশের পরিস্থিতির উপর নজর ছিল না তার। দোকানে যখন শুনতে পেল মেহনুর অপ্রকৃতস্থ অবস্থায় কাঁদছে, তখন মন ও মস্তিষ্ক তীব্র উত্তেজনায় ফেটে পড়ল। কি থেকে কি হলো সেটা নিয়ে বিন্দুমাত্র ভাবতে পারল না মাহতিম। সবকিছু ছেড়ে ছুড়ে ওভাবেই ফেলে দৌড় লাগালো ছাদের দিকে। সিঁড়ির প্রতিটি ধাপে হুলস্থুল ভঙ্গিতে পা ফেলে এক দৌড়ে যখন মেহনুরের রুমে ঢুকলো, তখন নিঃশ্বাসের টানে হাঁপাতে থাকা মাহাতিম দরজার প্রবেশদ্বারে থম মেরে দাঁড়িয়ে গেল। ভেতরে ঢোকার জন্য বাড়িয়ে দেওয়া পাটা যেন আর এগুতে পারল না। তৎক্ষণাৎ অচল হয়ে থেমে গেল পাটা। ঠোঁট ফুলে অনবরত নিঃশ্বাস ছাড়ছিল মাহাতিম, কিন্তু চোখের সামনে যে দৃশ্য দেখতে পাচ্ছিল তাতে ভেতরের অবস্থা কাহিল করে দিচ্ছিল। তখন হাত দুটো মুঠোবন্দি করে নিজেকে নিয়ন্ত্রণের সীমায় আবদ্ধ রাখার প্রতিজ্ঞায় ছিল। বুকের হৃৎপিণ্ডটা এতক্ষণ দৌড়ের জন্য ধরাস ধরাস করছিল, কিন্তু এখন যে অবস্থা হচ্ছে তাতে তাকিয়ে থাকার দিব্যি নেই।
মাতিম তৎক্ষণাৎ নিজের দৃষ্টি দুটো ফ্লোরে নামিয়ে ফেলল। বাইরে থেকে আসা আলোয় রুমটা তখন উজ্জ্বল ছিল। জানালাগুলো খোলা থাকার জন্য শোঁ শোঁ করে বাতাস প্রবেশ করছে এখন। সিলিং ফ্যানটা মৃদু রেগুলেটর পেয়ে বেশ অল্প গতিতে ঘুরছে। দমকা হাওয়ার জন্য রুমের পরিবেশটা বেশ ঠান্ডা হয়ে আছে। মাতিম তখনও স্বাভাবিক হতে পারছিল না। একটু আগে মাহাদির কাছে যে ঘটনা শুনল তার সাথে এই দৃশ্য কোনোভাবেই খাপ খায় না। বিছানায় উপর হয়ে শুয়ে আছে মেহনুর। গায়ের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে গাঢ় বেগুনি শাড়ি। কোনোই অবধি ঢেকে থাকা ব্লাউজটা আজ যেন অপ্রস্তুত দেখা যাচ্ছে। অজান্তেই সেটা ফর্সা পিঠকে উন্মুক্ত করে মাহাতিমের বুকে এফোর ওফোর করে দিচ্ছে। পিঠের উপর থেকে লম্বা আঁচলটা সরে বিছানার ঢাল বেয়ে নিচে পড়ে আছে। দীর্ঘ কেশগুলো বেণীযুক্ত অবস্থায় এলোমেলো আঁচলের সাথেই ফ্লোরে স্থান নিয়েছে। ঘুমন্ত মেহনুর উপন্যাসের পাতায় মশগুল ছিল। সেই মশগুলের রেশ কখন যে দীর্ঘ হলো টের পায়নি। ফাল্গুনী মুখোপাধ্যায়ের সাপমোচন বইটা বেখেয়ালি ভঙ্গিতে খোলা পড়ে আছে। নিদ্রা মগ্নে ডুবে আছে ছোট্ট দেহের মানুষটা, যার মুখটা বাইরের আলোয় নীলাভ হয়ে আছে এখন। ঠোঁট দুটোর লালচে রংটা আশপাশের মানুষকে কতখানি নাজুক করে দিচ্ছে সে হিসেব অসঙ্গত। মাতিম কিছুক্ষণ স্থির রইল ঠিকই, কিন্তু পরক্ষণে নিজেকে সংযত করে জোরে দুটো নিঃশ্বাস ছাড়ল। চোখ দুটো উপরে তুলতে তুলতে মুষ্টিবদ্ধ হাত দুটো স্বাভাবিক করতে থাকলো। মেহনুরের দিকে দৃষ্টি স্থির রেখে ধীরে ধীরে ওর দিকে এগুতে লাগলো। বিছানার দিকে যত নিকটগামী হচ্ছিল ততই বেসামাল হচ্ছিল ওর দেহ মন। মেহনুরের খুব কাছাকাছি যাওয়ার ইচ্ছেটা আজ দারুণভাবে ফলাতে পারত মাহাতিম, কিন্তু সেই ইচ্ছে ধুলোয় উড়িয়ে মেহনুরের পাশে গিয়ে বসলো। ঘুমন্ত মানুষটাকে একটুখানি ছুঁয়ে দেবার তেষ্টায় ডান হাতটা বাড়িয়ে দিল। সেই তেষ্টাকে সাঙ্গ করে মেহনুরের কোমল গালটা আঙুলে আঙুলে ছুঁয়ে দিতে থাকলো মাহাতিম। মলিন দৃষ্টিতে নিজের যন্ত্রণাগুলো ক্ষুদ্র করে গোটাতে থাকলো। মনের অদৃশ্য বাক্সে সকল আক্ষেপ জমা রেখে মেহনুরকে গাঢ় দৃষ্টিতে দেখতে থাকলো। ঘুমের ঘোরে লালচে ঠোঁট দুটো কেঁপে কেঁপে উঠছে মেহনুরের। চোখের পল্লব জোড়াও ফোপানোর ভঙ্গিতে নড়ে চড়ে উঠছে। অধর যুগলের কাঁপুনি দেখে বুকের কোথাও চিরচির করে বিঁধছে মাহাতিমের। সেখান থেকে কোনোভাবেই দৃষ্টি সরানো যাচ্ছে না। চুম্বকের মতো আকৃষ্ট করা অষ্ট দুটিকে ছুঁয়ে দেওয়ার জন্য মন আকুলি বিকুলি করছে, উৎকণ্ঠায় ভুগছে, ছটপট করছে তীব্রভাবে। মাহাতিম নিজের ব্যাকুল ইচ্ছাটা দমিয়ে রেখে মেহনুরের গাল থেকে হাত সরাতে লাগলো। আঙ্গুলগুলো গাল ছুঁতে ছুঁতে কম্পিত অষ্টের উপর রাখলো। হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে অষ্ট দুটি আলতো স্পর্শে ছুঁয়ে দিল মাহাতিম। বৃদ্ধাঙ্গুলটা নীরবে সরিয়ে নিতেই বাকি চারটে আঙ্গুল দিয়ে মেহনুরের অধর জোড়ায় আলতো চাপ দিল। সেই চাপের স্থায়িত্ব বেশিক্ষণ রাখল না, কয়েক মুহূর্তের ভেতর সরিয়ে নিল। লালচে ঠোঁটের উষ্ণতাটুকু পেতে নিজের ঠোঁটে আঙুল ছোঁয়ালো মাহাতিম। অজানা প্রাপ্তিতে, চাপা গ্লানিতে, অদ্ভুত শান্তিতে চোখ বন্ধ করে ফেলল সে। মেহনুরের সাথে কাটানো প্রতিটি মুহূর্তই চোখের পলকে স্মৃতিচারণ করে ফেলল। চোখ বন্ধ করা অবস্থায় মুচকি হাসিতে হেসে দিল মাহাতিম। ধীরে ধীরে ঠোঁট থেকে হাত নামিয়ে নিল। দমকা হাওয়ায় খসখস করে বইয়ের পৃষ্ঠা উঠছে। বাতাসের তেজ বেড়ে যেতেই হুড়হুড় করে পৃষ্ঠা উল্টে যাচ্ছে। মাহাতিম বইটা নিঃশব্দে বন্ধ করে ফেলল। সেখান থেকে তুলে নিয়ে পাশের টেবিলে রেখে দিল। রুমের কোনায় থাকা আলমারির দিকে নজর পড়ল তার। চুপচাপ আলমারির কাছে গিয়ে দুই দ্বার খুলল। ঘ্যাচ করে শব্দ হতেই দাঁত দুটো খুলে গেল, কিন্তু শব্দের সূক্ষ্ম আওয়াজে নড়ে চড়ে উঠল মেহনুর। ঘুমের মধ্যেই উপর অবস্থা থেকে বাঁ কাত হয়ে শুলো। মাহাতিম এক পলকের জন্য পিছু ফিরে মেহনুরের অবস্থা পর্যবেক্ষণ করল। মেহনুর জেগে গেল কিনা সেটাই যেন সজাগ দৃষ্টিতে দেখছে। না, মেহনুর ওঠেনি, কিছু টের পায়নি। মাহাতিম স্বস্তির নিঃশ্বাস ছেড়ে কম্বল বের করলো। আলমারির দুই দ্বার আগের চেয়েও কম শব্দ করে বন্ধ করলো। মেহনুরকে কম্বলে ঢেকে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল, কিন্তু নিচে যেতে পারল না মাহাতিম। ছাদের দরজা বাইরে থেকে আটকানো দেখে প্রচুর অবাক হলো। দরজায় কয়েকবার ব্যর্থ চেষ্টা চালিয়ে পুনরায় মেহনুরের রুমে ফিরল। মেহনুরের বিছানায় যতটুকু জায়গা ছিল তাতেই মাহাতিম গুটিসুটি পাকিয়ে কম্বল টেনে শুয়ে পড়ল।
মাঝখানে দূরত্ব থাকলেও সেটা অবশ্য বিশাল দূরত্ব না। মেহিনুর অন্যদিকে মুখ ঘুরিয়ে ঘুমালেও মাহাতিম ওর দিকেই মুখ করে ঘুমালো। মেহিনুর তখনও ঘুমে বিভোর ছিল। মাহাতিমের সাথে চালাকি করে নিজেকে সম্রাট সম্রাট লাগছে মাহদির। বড় ভাইকে টেক্কা দেওয়াটা কোনো চারটিখানি কথা না। তার উপর ভাই যদি নিরাপত্তা কর্মীর সদস্য হয় তাহলে তো হিংস্র বাঘের সাথে লড়াই বলা চলে। এসব নিয়ে ভাবতে ভাবতে নিজের প্রতি গর্ববোধ করছে মাহদি। এদিকে মাহদির রুমের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল সিয়াম। মাহদিকে অমন বিজয়ী স্টাইলে হাসতে দেখে তৎক্ষণাৎ হাঁটা থামিয়ে ফেলল। তাড়াতাড়ি মাহদির কাছ থেকে আড়াল হওয়ার জন্য দরজার পাশ থেকে উকিঝুঁকি চালাতে থাকলো। মাহদি কেন হি হি করে হাসছে সেটাই এখন বিস্ময়ের ব্যাপার। ওর মতো ছোটকা পোলাপান না জানে কি করে এসেছে কে জানে। সিয়াম সেটাই তখন ধরার জন্য চটজলদি রুমে ঢুকে গেল। হাত দুটো বুকের কাছে ভাঁজ করে সরু দৃষ্টিতে বলতে লাগলো, নতুন করে কি করেছিস বলে ফেল পাগলা। যদি এবার ধরা খাস মাতিম তোর পিঠের চামড়া তুলে শুটকি বানাবে। সিয়ামের কথা শুনে মাহদি গম্ভীর দৃষ্টিতে তাকালো। এতক্ষণ যে হাসিটা ঠোঁটে লেগেছিল সেটা গাম্ভীর্যের আড়ালে ঢেকে গেল। সিয়ামের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি কি দোষ করেছি? তুমি না ঘুমিয়ে এখানে কি করছো? মাহদির কথায় চোখ দুটো আরও ছোট করল সিয়াম। হাত দুটো স্বাভাবিক করে মাহদির দিকে এগিয়ে গেল। মাহদি যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করছিল, কিন্তু সিয়ামের জন্য সেটা সম্ভব হলো না। মাথায় সজোরে একখানা চারটি খেয়ে অমনি ধরাশায়ী হলো মাহদি। তখনই পেটের কথাগুলো সিয়ামের কাছে গড় গড় করে উগড়ে দিল। শিয়াম ভাইয়া, তোমার মারগুলো খুব লাগে, দয়া করে আর মেরো না। আমি তো কিছুই করিনি। কাল ভাইয়া চলে যাচ্ছে, এদিকে আমার বউ ভাইয়াকে শোকে শোকে সন্ধ্যের দিকে খুব কাজ ছিল। এমনিতেই জানো আমার এসব ভালো লাগে না, এই জন্য ভাইয়াকে ছাদে আটকে দিয়েছি। 4 রাউন্ড গেম খেলি, দরজা আবার খুলে দিয়ে আসবো। সিয়াম কথাগুলো শোনার পর বিশাল বড় হাঁ করে তাকালো। অক্ষিকটরও বড় বড় করলো। পিটপিট করে চোখের পাতা ঝাপটাতে লাগলো। আহাম্মকের মতো কিছুক্ষণ চেয়ে থাকতেই বিড়বিড় করে বলতে লাগলো, তুই সত্যি এ কাজ করেছিস? মাহদি দ্রুত মাথাটা উপর নিচ দোলাতে লাগলো। কথাটা হ্যাঁ সূচকে বোঝানোর পর সিয়ামের চোখে মুখে এমনই অবস্থা দেখা গেল যেন খুশির ফোয়ারা উপচে উপচে পড়ছে। সিয়াম চওড়া একটা হাসি মাহদির কাঁধটা গর্বিত সূচকে চাপড়ে বলল, ওয়েল ডান শয়তানের হাড্ডি, যা কাজ করেছিস না। আহা, তোকে তো চুমিয়ে চুমিয়ে লালটু পাল্টু বানাতে মন চাচ্ছে। আয় বাবু আয়, তাড়াতাড়ি বুকে আয়, তোর একটু আদর করি, আয় আয়। সিয়াম চওড়া একটা হাসি দিয়ে মাহদির কাঁধটা গর্বিত সূচকে চাপড়ে বলল। সিয়ামের অবস্থা দেখে ভ্যাবাচাকা খেয়ে গেছে মাহদি। সিয়াম বারবার মাহদিকে কাছে টানাটানি করছে, ঠোঁট দুটো চুমু স্টাইলে উঁচিয়ে উঁচিয়ে হাবিজাবি প্রলাপ বকছে। মাহদি চোখ মুখ বিরক্তিতে ডুবিয়ে সিয়ামের দিকে এক ধাক্কা মারল। আকস্মিক ধাক্কা খেয়ে সিয়াম একটু পিছিয়ে গেলে অমনি হুড়মুড় করে বিছানা থেকে নেমে দরজার দিকে দৌড় লাগালো মাহদি। দরজার বাইরে যেই পালাতে নেবে অমনি মাথা পিছু ঘুরিয়ে কাটকাট ভঙ্গিতে বলল, ভাইয়া যে ছাদে আছে এই ব্যাপারে যেন কেউ না জানে। মা যদি জানতে পারে তাহলে কিন্তু সমস্যা হবে। নাতিয়াপুকে চাইলেই বলতে পারো, কিন্তু ফারিনকে ভুলেও বলা যাবে না। কথাটুকু শেষ করেই ছুট লাগালো মাহদি। বিছানায় পড়ে থাকা সিয়াম মাহদির অবস্থা দেখে আনমনেই হাসতে লাগলো। হাসতে হাসতে খোলা জানালার বাইরে তাকালো সিয়াম। রাতের আকাশটার দিকে দৃষ্টি যেতেই ঠোঁট থেকে হাসি সরে যেতে থাকলো। আগামীকাল থেকে দুটো বন্ধু একই যন্ত্রণা অনুভব করবে, একই ব্যথায় জর্জরিত হতে থাকবে দিনের পর দিন। প্রিয়তমাকে দূরে রাখার ব্যথায় দগ্ধ হবে হৃদয়, অসহ্য যন্ত্রণায় কাতরাবে মনের প্রতিটি স্তর। সৌভিক তো এতদিন সহ্য সীমায় আটকে ছিল, মাহাতিম কি করবে সেটা তো আগে ভাগে বলা যায় না, কখনোই না। তিল তিল করে এগিয়ে যাচ্ছে সময়, গভীর হচ্ছে তত রাতের প্রহর। দূর থেকে ভেসে আসছে শহুরে কুকুরের ডাক, মাঝে মাঝে শোনা যাচ্ছে ট্রাকের শ্রুতিহীন হর্নের আওয়াজ। মাথার উপর ঘূর্ণীয়মান ফ্যানটা বেশ ভালোই বাতাস ছড়াচ্ছে। সেই বাতাসের জোরে হিম হয়েছে মেহিনুরের দেহ। শীতের প্রভাবে কাঁটা দিয়ে উঠছে শরীরের পশমস্তর। মেহিনুর হালকা মতন জেগে উঠলে কম্বলটা থুতনি পর্যন্ত টেনে নিল। পা দুটো গুটিসুটি পাকিয়ে ঠিক করে শুতেই হঠাৎ সদ্ভিদ ফিরে পাওয়ার মতো চমকে উঠল মেহিনুর।
অমনি গায়ের কম্বলটা সরিয়ে শোয়া থেকে তড়িঘড়ি করে উঠতে নিল, কিন্তু যেই মুখটা ডানে ফিরালো ঠিক তখনই মেহনুরের ওঠাটা থেমে গেল সহসা। দু হাতের কনুই দুটোতে ভর রেখে আধশোয়া ভঙ্গিতে তাকিয়ে আছে মেহনুর। ডান পাশে যে ব্যক্তিটি শুয়ে আছে তাকে দেখে গায়ের চামড়া এখন শীত ছাড়াই কাটা দিচ্ছে। মেহনুর প্রথমে চিন্তা করলো হয়তো সে ভুলভাল দেখছে, কিন্তু তখনই মাহাতিমের দিকে হাত বাড়িয়ে মোটা পেশির বাহুটা ছুঁল। তখনই নিশ্চিত হলো এটা মাহাতিমি। মেহনুর কিছুক্ষণ নির্বাক চাহনিতে তাকিয়ে থেকে পুনরায় বালিশে মাথা রেখে শুল। মাহাতিমের ঘুমন্ত মুখটার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল মেহনুর। গালটা হাতের তালুতে রেখে ঘুমিয়ে আছে মাহাতিম, অন্য হাতটা বিছানার উপর রেখে দিয়েছে সে। মেহনুর ঘুমন্ত চোখ দুটোর দিকে তাকিয়ে থাকলো ঠিকই, মাহাতিমকে নিয়ে কোনো অভিব্যক্তি সে প্রকাশ করলো না। যেভাবে শুয়েছিল ঠিক সেভাবেই মাহাতিমের দিকে পিঠ দিয়ে ঘুমালো মেহনুর। চোখ দুটো বন্ধ করার অনেক চেষ্টা করলেও মাহাতিমের উষ্ণতার জন্য বেচেন অনুভব করছিল। ওই হাতটা যখন দেহের উপরে থাকে পেছন থেকে আঁকড়ে ধরে, শক্তভাবে আগলে রাখে, পরম উষ্ণতায় খোলসের মতো আবদ্ধ করে দেয়, বুকের উষ্ণতা দিয়ে বুঝিয়ে দেয় আমি তোমার সাথেই আছি। তখন মেহনুর নিজেকে কতটা নিরাপদ অনুভব করে সেই অনুভূতি ব্যক্ত করা অসম্ভব ব্যাপার। মাহাতিম ঘুমের মধ্যে ঠিকই তলিয়েছিল, টের পায়নি মেহনুর যে একটুখানি উষ্ণতার জন্য আবারও তার কাছে ঘেঁষছে। মেহনুর নিজের ঠোঁটটা দাঁতে চেপে এক ধাপ পেছনের দিকে পিছিয়ে গেল। মাহাতিমের হাতটা বিছানা থেকে উপরে তুলে ওর বুকটার সাথে সন্তপর্ণে পিঠ মিলিয়ে দিল। শূন্যে ধরে রাখা মাহাতিমের হাতটা নিজের দেহের উপর নামাতে লাগলো মেহনুর। এবার হাতটার জায়গা পরিবর্তন করে পেটের উপর নামাতে থাকলো। ভারী হাতটার ওজন পেটের উপর ছেড়ে দিয়ে চোখ বন্ধ করলো। বড় একটা ঢোক গিলে মাহাতিমের হাতটার উপর নিজের হাত রেখে দিল মেহনুর। সে যে চলে যাচ্ছে, বহুদিনের জন্যই ছেড়ে যাচ্ছে। কবে আসবে, কখন ফিরবে কিচ্ছু বলেনি মানুষটা। কিভাবে আত্মার সাথে জুড়ে গেল সবকিছু, কিভাবে তার জন্য একটু একটু করে কষ্ট হচ্ছে, মেহনুর এত সব প্রশ্নের উত্তর কিছুতেই জানে না। নরম বিছানায় গোল হয়ে বসে আছে সবাই। রাত তখন 3:20 বাজে। নীতির মুখটা অমাবস্যা রাতের মতো কালো হয়ে আছে, বাকিদের অবস্থাও এক। মাহাদি ঢুলতে ঢুলতে নীতির কোলে মাথা রেখে ঘুমিয়ে গেছে, অথচ বাকিদের চোখে ঘুম নেই। একটু আগে যে লোমহর্ষক খবরটা পেয়েছে তাতে হুঁশ জ্ঞান বিগড়ে আছে সবার। আগামীকাল কেমন ঝড় আসতে চলেছে কেউ ধারণা করতে পারছে না। প্রীতি কোনোভাবেই স্থির হতে পারছে না, অস্থির ভঙ্গিতে বারবার হাতের তালুতে হাত ঘষছে। নীতির সামার ভ্যাকেশন শেষ হয়েছে 4 দিন আগে, কিন্তু সেটা গোপন রেখেছিল নীতি। আজই মেইলে খবর এসেছে দ্রুত কান্ট্রিতে ফিরে যাওয়ার জন্য। নীতি যে ক্যাম্পাসের আন্ডারে পড়াশোনা করছে সেখানে হুট করেই প্রোগ্রাম দিয়ে ফেলেছে, যেই প্রোগ্রাম অ্যাটেন্ড করাটা খুব জরুরি। নীতি না পারতে কাল দুপুরে 2টো টিকিট কেটে ফেলেছে, যেখানে একসঙ্গে 2 বোনই ফিরে যেতে বাধ্য। যদি কোনো কারণে ভিসার জটিলতায় পড়তে হয় তাহলে আর রক্ষে নেই। এদিকে মাহাতিমের ফুপুও মেয়েদের ফেরা নিয়ে টেনশনে পড়ে গেছেন। প্রোগ্রাম অ্যাটেন্ড করা কতটা গুরুত্বপূর্ণ সেটা তিনিও জানেন। এর মধ্যে সবচেয়ে বীভৎস যে খবরটা এসেছে সেটার মধ্যেই মূলত ঘুম হারাম অবস্থা চলছে। সৌভিক অনেকক্ষণ চুপ থাকার পর মুখ খুলল। নিজের ডার্ক সার্কেলের চোখ দুটো অ্যালার্জির জন্য কচলাতে কচলাতে বলল, মাহাতিমকে আগে ঠিকঠাক মতো বিদায় করা দরকার। মাহাতিম আগে কাজে ফিরুক, আপাতত সব কিছু সিচুয়েশনের ওপর ছেড়ে দে। তোরা বেশি ভাবিস না, ভাবির দিকে খেয়াল রাখার জন্য কেউ না কেউ ঠিকই প্রেজেন্ট থাকবে, টেনশন নিস না। সৌভিক শেষ করলো, চোখ দুটো তখনও কচলাচ্ছিল। ওর অবস্থা দেখে পাশ থেকে ফারিন বলে উঠল, চোখ কষলিও না ভাইয়া, চোখ প্রচুর ব্যথা করবে, অলরেডি খুব লাল হয়ে গেছে, আর কষলিও না। সৌভিক কয়েক সেকেন্ডের জন্য ফারিনের দিকে তাকালো। ফারিন না সূচকে মাথা নাড়িয়ে বারণ করার ইশারা দিচ্ছিল। এদিকে জোরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে তৌফ বলে উঠল, শালার একটা কাহিনী ফিনিশ মারলে আর একটা কাহিনী টক খায়া পড়ে। তোরা আমারে বল, এই মুহূর্তে ওই বান্দি ছেড়ির আহনের দরকার আছে? হুদাই তো মুখটা খারাপ হয় না, এইসব বালের উপগ্রে ছালের কারবার দেখলে মুখটা আরো নষ্ট হয়। আমারে আর ভালো হইতে দিল না।
তৌফের বিশ্রী ভাষা শুনে সবাই বিরক্তিতে তাকালো, কিন্তু মুখ ফুটে কিচ্ছু বলার অবস্থায় ছিল না কেউ। মাহাতি যদি জেগে থাকতো তাহলে মিনি বাঘের মতো হামলে ধরতো ঠিকই। এটাকে মাহাতিমের জুনিয়র কপি বলা চলে। তেরা তেরা কথা বললে ডিরেক্ট অ্যাকশন। সামিক সবার নীরবতাকে বিচ্ছিন্ন করে বেখেয়ালির সুরে বলতে লাগলো, তৌফ ভাই প্লিজ ব্রাদার, তুমি এখন মুখ খারাপ করো না। সবার মাথায় এলোমেলো হয়ে আছে, কি করলে সব কিছু ঠিক হবে কেউ জানে না। তুমি জাস্ট প্রে করো ওই মামি যেন ভাবির জীবনে কিছু না করে। ভাবি যে 1000টা ওস্তা খেলেও অভিযোগ করবে না। এটার সুযোগে মামি লুফে লুফে খাবে। মাহাতিম ভাই না থাকলে কি অঘটন ঘটবে তোমরা সবাই এই বিষয়ে কম বেশি জানো। শেফালির মতো দুর্গন্ধর মহিলাকে ট্যাকেল দেওয়ার জন্য মাহাতিম ভাই জোকস খেলা দেখিয়েছিল, কিন্তু এখন পুরো ম্যাটারটাই আলাদা। স্বামীকের কথায় সায় জানাতে গিয়ে আবার মুখ খারাপ করলো তৌফ। এবারের ভাষাটা নর্দমার মতো জঘন্য করে বিশ্রী ভঙ্গিতেই বলল, স্কুল কলেজের বাথরুম দেখছস না? ওইসব বাথরুমে স্পেশাল কিছু কোমর থাকে জানোস তো? ওই বাথরুমের সুঘ্রাণ এতই ভালো, পাবলিক 10 মাইল দূর থাকলেও নাক টিপা হাঁটে। ওইসব বাথরুমে ওইগুলারে ঢুইকায়া টানা 1 মাস আটকায়া রাখতে মন চাইতাছে। বিশ্বাস কর, সবগুলার জন্মের শিক্ষা পাইব। জাগর কারেন্ট বেশি, অগর কারেন্ট এমনি ছুটানো দরকার। তৌফের প্রতি বাজেভাবে খেপে গেল প্রীতি, কিন্তু নীতির বাধা পেয়ে আর যেন এগুলো না। সবাই একসঙ্গে সশব্দে নিঃশ্বাস ছাড়লে ভুতুরে পরিবেশের মতো অনুভূত হলো তখন। নীরবতা আঁকড়ে ধরল কঠিনভাবে। পূব আকাশে দেখা যাচ্ছে দগদগে অরুণ পিণ্ড, কিচিরমিচির আওয়াজে মুখর পরিবেশ। ভোরের খোলস ছেড়ে অরুণ আলোয় পরিণত হয়েছে আকাশের রূপ। শহরে কোলাহল কিছুটা হ্রাস পেলেও পাখির ডাকে ডাকে মনোরম লাগছে এখন। মেহনুর আড়মোড়া ভেঙে চোখের পল্লব খুলে তাকালো, গা থেকে কম্বল সরিয়ে হাত দুটো টানা দিয়ে নিল। বড় একটা হাই ছাড়তে ছাড়তে হঠাৎ চৈতন্য পাওয়ার জন্য হড়বড় করে উঠে বসলো সে। আশপাশে চতুর্দিকে মাহাতিমকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পেল না তাকে। মেহনুর পাগলের মতো উন্মুখ হয়ে মাথায় খোপা পাকাতে থাকলো। শাড়িটা ঠিক করে মুখটা কোনো মতে ধুয়ে তাড়াতাড়ি নিচে নামতে লাগলো। সিঁড়ি দিয়ে নিচে নামলো ঠিকই, কিন্তু বাড়িতে কাউকে খুঁজে পেল না। এদিক ওদিক সব দিক তাকিয়ে দেখলো মেহনুর কেউ আশেপাশে নেই। এদিকে ওদিকে সব দিকে তাকিয়ে দেখলো মেহনুর কেউ আশেপাশে ছিল না। মেহনুর উম্মাদের মতো এই রুম থেকে ওই রুমে দেখতে থাকলে হঠাৎ পেছন থেকে একটা চাকর কৌতূহলে থমকে দাঁড়ালো। মেহনুরকে দেখে বিষয়টা বুঝতে পেরে নিজ থেকেই বলে উঠল, দিদিমণি, আপনি কি মাহাতিম বাবুকে খুঁজছেন? মেহনুর অনবরত হাঁপাতে হাঁপাতে পিছু ফিরে তাকালো। ঠোঁট খুলে হাঁপানির মতো নিঃশ্বাস ছাড়তেই পাগলের মতো হ্যাঁ সূচকে মাথা ঝাঁকাতে থাকলো। বয়োবৃদ্ধ ষাটোর্ধ্ব চাকর সিরাজ মেহনুরের দিকে ব্যথিত দৃষ্টিতে তাকিয়ে বললেন, দিদিমণি, বাবা যে গাড়িতে চললো, গাড়ি ছেড়েছে কিনা? বৃদ্ধ কথাটা শেষ করার সুযোগ পেল না। মেহনুরের জোরালো পদক্ষেপের গতিতে সেখানেই হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল। মেহনুর কখনো শাড়ি পরা অবস্থায় দৌড়ায়নি। আজ যে দৌড়াতে গিয়ে কতটা কষ্ট হচ্ছে, মেহনুর তবুও প্রাণপণে দৌড় লাগিয়ে বিশাল ড্রয়িং রুমটা পার করার চিন্তায় ছিল। কিন্তু তখনই সশব্দে বাইরের হাওয়াটা গরম হয়ে উঠল। গাড়ির দরজাগুলো ঠাস ঠাস করে আটকানোর আওয়াজ হচ্ছিল। মুহূর্তের ভেতর দুটো হর্ন বাজতেই সবচেয়ে ভয়াবহ শব্দ হিসেবে আওয়াজ হলো গাড়ি ছেড়ে যাওয়ার শব্দটা। গাড়ি ছাড়ার শব্দ হতেই সদর দরজা ধরে দাঁড়িয়ে পড়ল মেহনুর। চোখের সামনে যে দৃশ্যগুলো দেখতে পেল তাতে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ওর। দৌড়ের জন্য একটুও স্বাভাবিক হতে পারছে না সে। বুকের হৃৎপিণ্ড যেন লাফ দিয়ে গলায় বসে গেছে। বারবার ঢোক গিলেও খসখসে গলাটা সিক্ত করতে পারছে না। নিঃশ্বাসের টানে বারবার বুক ফুলিয়ে হাঁপাচ্ছে। আরও জোর খাটিয়ে দৌড়ানো দরকার। মাহাতিমকে আটকানোর জন্য শেষ শক্তিটুকু খরচ করতে কুণ্ঠিত নয় মেহনুর, কিন্তু এতখানি দৌড়ে এসে গলাটা নিঃশ্বাসের টানে ছিঁড়ে যাচ্ছে যেন। টিপ টিপ করে কাঁপছে বুকটা। শরীরটা এমন হতবিহ্বল শক্তিশূন্য লাগছে, তাতে মনে হচ্ছে জ্বর থেকে কেবল উঠেছে মেহনুর।
কাঠের আভিজাত্য দরজায় হাত রেখে ফ্লোরের দিকে মাথা নোয়ালো মেহনুর। মুখ হাঁ করে জোরে জোরে শ্বাসকার্য চালাতেই শাড়ির কুচিগুলোর অবস্থা এলোমেলো দেখতে পেল। পায়ের কাছে কুচিগুলো খানিকটা নিচে নেমে গেছে। এক পা এগুতে গেলেই উষ্টা খাওয়ার সম্ভাবনা আছে। মেহনুর জোরে জোরে দম নিতে দরজা থেকে হাতটা ধীরে সুস্থে নামিয়ে ফেলল। উষ্টার হাত থেকে বাঁচার জন্য কুচিগুলো উঁচু করে ধরল। বড় বড় দুটো গভীর নিঃশ্বাস নিতেই সামনের দিকে তাকালো মেহনুর। অমনি নিঃশ্বাসটা ছাড়ার সুযোগ হলো না। স্থির দৃষ্টিতে থমকে গেল মেহনুর। এতক্ষণ যেই ঝড়টা টের পায়নি, হঠাৎ সেটা এমনভাবে গ্রাস ধরল, তখন আর স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারল না মেহনুর। চোখ দুটো টলমল করে উঠল ওর। তীব্র জোয়ারের মতো উথাল পাথাল হয়ে গাল জুড়ে অশ্রু গড়াতে লাগলো। হেডকোয়ার্টার থেকে আসা চকচক সাদা গাড়িটা চলে যাচ্ছে। বেগতিক স্পিডে এগিয়ে যাচ্ছে বাড়ির মেইন গেটের দিকে। তীব্র ক্ষোভে তাকিয়েছিল মেহনুর। ভেবেছিল এক বিন্দু কাঁদবে না। নিজের মনকে বারবার বুঝ দিচ্ছিল ওরকম নিষ্ঠুর ব্যক্তির জন্য কষ্ট পাওয়া যাবে না। গাড়িটা যখন মেইন গেটের বাইরে চলে গেল, যেতেই বাঁয়ে বাঁক নিয়ে হারিয়ে গেল, তখনই দুপাটি দাঁত শক্ত করে ডুকরে কেঁদে উঠল মেহনুর। ফিসফিস আওয়াজে চোখ বন্ধ করে মাথা নিচু করে ফেলল। সমস্ত শরীর কান্নার হেরিকে কাঁপতে লাগলো ওর। ঘুমে ছিল বলে এত বড় শাস্তি দিল। কে জানতো চোখের পাতায় ঘুমের যুদ্ধটা হানা দেবে? মেহনুর যদি জানতো মাহাতিমুকে না জানিয়ে চলে যাবে, তাহলে মেহনুর ঘুমোতই না। সারা রাত যে মানুষটার হাত টেনে ঘুমোলো, তার বিদায়কালে একটাবারও দেখা মিলল না। দেখা হলো না তার হাসি মাখা মুখটা। পেছন থেকে অসহায় দৃষ্টিতে তাকিয়েছিল বৃদ্ধ সিরাজ। তিনি মাহাতিমকে বিদায় জানিয়ে মাত্র রান্নাঘরের দিকে পা বাড়িয়েছিল। ওই মুহূর্তে অপ্রকৃতস্থ অবস্থায় মেহনুরকে দেখে কিছুটা অবাক হয় সে। পরক্ষণে যখন আসল ব্যাপারটা ধরতে পারে, ততক্ষণে গাড়িটা ছেড়ে দিয়েছে। মেহনুরকে সদর দরজার সামনে ওভাবে ফুপিয়ে কাঁদতে দেখে প্রচণ্ড উদাস হয়ে গেছে সিরাজ। নিজের বয়সটা যদি আগের মতো ক্ষমতা বলে থাকতো, তাহলে সাইকেলের প্যাডেল হাঁকিয়ে থামাতে যেত গাড়িটা। খোলা দরজার বাইরে এক পলকের জন্য দৃষ্টি দিল সিরাজ। হেডকোয়ার্টার থেকে আসা বিশেষ গাড়িটা দৃষ্টিসীমার মধ্যে নেই। নির্দিষ্ট গন্তব্যের দিকে গাড়িটা চলে গিয়েছে। এক বুক হতাশা নিয়ে সশব্দে নিঃশ্বাস ছাড়ল বৃদ্ধ। মেহনুরকে অসহায়ভাবে কাঁদতে দেখে তার মনটা আরও গুটিয়ে যাচ্ছে। নিরুপায় সিরাজ মন শক্ত করে পুনরায় কাজের দিকে রওনা দেওয়ার জন্য পা বাড়িয়ে যেতে নিল। কিন্তু হুট করে কি যেন ভেবে সদর দরজার বাইরে দৃষ্টি দিল। অমনি বৃদ্ধ প্রচণ্ড উত্তেজিত হয়ে স্বর গুলিয়ে ফেলল। থরথর করে কাঁপতে থাকা হাতটা মেহনুরকে ডাকার জন্য উঠল, কিন্তু বৃদ্ধ একটুও কথা বলতে পারল না। বিস্ময়ের ঘোরে মুখে হাত চাপা দিল বৃদ্ধ। একবার কান্নারত মেহনুরের দিকে তাকালো, আরেকবার বাইরে তাকালো নির্বাক দৃষ্টি দিয়ে। বাড়ির বাইরে থাকা সৌভিক, মার্জা, নীতি, প্রীতিরা চরম আশ্চর্য হয়ে ভ্রু কুঁচকে ফেলেছে। মার্জা কৌতূহল থামাতে না পেরে সঙ্গে সঙ্গে বলে ওঠে, এই কি অবস্থা, গাড়ি যে ফিরে আসছে। মার্জার কথা শেষ না হতেই সাদা গাড়িটা ইউটার্ন স্টাইলে ঘুরে এলো। নীতিসহ সবার মনে কৌতূহল জাগিয়ে তুমুল স্পিডে ভেতরে ঢুকতে থাকলো গাড়িটা। সবার সামনে দিয়ে ধুলো উড়াতে উড়াতে ড্রাইভারের বিশেষ দক্ষতায় গাড়িটা সদর দরজার কাছে গিয়ে একদম সিঁড়ি ঘেঁষে থামলো। কয়েক সেকেন্ডের ভেতর যে দাপুটে খেলা চলল, সেই খেলা দেখে বোকার মতো তাকিয়ে আছে সবাই। যে মেহনুর ক্ষতবিক্ষত মন নিয়ে কাঁদছিল, সে এখন সদ্য থামা গাড়িটার দিকে সপ্রসন্ন দৃষ্টিতে তাকিয়ে আছে। সাদা রঙের গাড়িটা নূতনের মতো চকচক করছে। চকচক করছে গাড়ির প্রতিটি কাঁচের জানালা। ভেতরে যে ব্যক্তিটা বসে আছে তাকে বদ্ধ জানালার জন্য দেখা যাচ্ছে না। গাড়িটার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সবাই। সবার মধ্যে আকার সমেত কৌতূহল কাজ করছে। মাদি বাদে সবাই তখন নিজেদের মধ্যে চাওয়াচাই করছে। মার্জা কপাল কুঁচকে সদ্য স্থির হওয়া গাড়িটার দিকে এগিয়ে গেল। মার্জাকে দেখতে পেয়ে জানালার কাঁচ একটু যেন নামলো। কৌতূহলী মেহনুর দূর থেকে দুজনের দিকে তাকিয়ে আছে। ফাঁক হওয়া জানালার মধ্য দিয়ে কি ধরনের কথাবার্তা হচ্ছে কেউ জানে না। মিনিট দুয়েক কথা বলার পর মার্জা যেন স্বাভাবিক হলো। তার কৌতূহলী মুখটা যেন সব প্রশ্নের জবাব পেয়ে শান্ত হয়ে গিয়েছে। মার্জা কিছু খোলাখুলি না বলে সৌভিকদের ইশারা দিয়ে ভেতরে যেতে বলল। সৌভিকরা আরো আশ্চর্য হয়ে গেল, কিন্তু মার্জার কথা অমান্য করলো না কেউই। বিষয়টা প্রথম কেউ বুঝতে পারেনি, কিন্তু নীতি যখন ছোট্ট একটা ইঙ্গিত বুঝালো, তখন সবার কাছে পানির মতো পরিষ্কার হয়ে যায়।
মেহনুরের পাশ দিয়ে যাওয়ার সময় সবাই যেন মিচকি মিচকি হাসছে। মেহনুর ওদের হাসির কারণটা তখনও ধরতে পারেনি। হতবাক মেহনুর অবুঝের মতো তাকিয়ে তাকিয়ে সবার যাওয়া দেখছিল। এরই মধ্যে ধড়াস করে খুলে গেল দরজা।